ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ইরানে রেভলিউশন হওয়ার পরের থেকে ১৯৭৯ সালে যখন রেভলিউশন হয় তখন আয়াতুল্লাহ খোমেনি ছিলেন, রুহুল্লাহ খোমেনি ছিলেন স্পিরিচুয়াল নেতা, এবং আয়াতুল্লাহ খোমেনি মারা যাওয়ার পরের থেকে ৩৯ বছর আয়াতুল্লাহ খামেনি, যিনি এখন প্রয়াত, তিনি এই সর্বোচ্চ পদ ধারণ করে রেখেছেন। ইরানে পার্লামেন্ট আছে, একটা পার্লামেন্ট গঠিত হয় নির্বাচনের মাধ্যমে, ইরানিয়ান কনস্টিটিউশন যেটা আছে সেটাতে। ইরানের প্রেসিডেন্ট আছে, কিন্তু একটা একটা কাউন্সিল অফ এল্ডার্স থাকে। কাউন্সিল অফ এল্ডার্সের উপরে হচ্ছেন আয়াতুল্লাহ, যিনি খামেনি ছিলেন। তিনি কিন্তু সর্বশক্তিমান এবং স্পিরিচুয়াল নেতা হিসাবে আপনি জানেন ইরানে ম্যাক্সিমাম মেজরিটি শিয়া মুসলিম, এবং মনে করা হয় যে আয়াতুল্লাহরা যারা স্পিরিচুয়াল নেতা হিসেবে থাকেন তারা রিপ্রেজেন্ট করেন মেহেদি বা ইমাম মেহেদি বলে আমরা জানি, 9th ইমাম অফ শিয়া ইমাম বলা হয়। তো ওনারা শিয়া ধর্মাবলী মতে, বিশ্বাস মতে 9th ইমাম এখনো আসা বাকি আছে। সেই 9th ইমামের যদি আমরা ইংরেজিতে বলি প্রক্সি, সেই প্রক্সি হচ্ছেন এখন আয়াতুল্লাহ প্রধান। কাজী আয়াতুল্লাহ যিনি ছিলেন, তিনি প্রেসিডেন্ট ছিলেন না, কিন্তু উনি ছিলেন বলতে পারেন এক ধরনের পুরো ইরানের একজন ধর্মীয় গুরু, যার ইনফ্লুয়েন্সই পুরো ইরান চলত, যার কথায় পুরো ইরান চলত। প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই তার উপরে ছিলেন। তো সেই হিসাবে এটা বুঝতে হবে যে উনি স্পিরিচুয়াল লিডার হওয়ার পরেও তিনি কিন্তু তার মাধ্যমেই ইরান চলত, যে ধরে নেওয়া যায় সেই হিসাবে। কাজেই উনি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ উনি অধিকার করেছিলেন ওই দিক থেকে। দেয়ারফর তার মৃত্যু বলেন অথবা তাকে হত্যা করা হয়েছে বলেন, অবভিয়াসলি এটাকে হত্যা করাই বলা হবে, কারণ তার উপরে মিসাইল মেরে তার পরিবারের অনেককেই মেরে ফেলা হয়েছে। আমি যতটুকু শুনেছি যে ওনাকে ওয়ার্ন করা হয়েছিল, ওনাকে সেফ জায়গায় নিয়ে যেতে বলা হয়েছিল, উনি সেটা যেতে রাজি হননি। উনি বলেছেন আমার যে বয়স হয়েছে সেই বয়সে হয়তো আর কয়েক বছর পরে আমি এমনি মারা যেতাম, আমার মৃত্যু যেখানে লেখা আছে সেখানেই হবে। তিনি নড়েন নাই, যে কারণে তাকে টার্গেট করতে সুবিধা হয়েছে। এবং তাহলে গতকালকে যে আমরা দেখেছি ওনার প্রাসাদে হামলা করা হয়েছে, তখন উনি ওইখানেই ছিলেন, মানে আমরা যদিও যতটুকু আমি জেনেছি তিনি প্রাসাদ ছাড়েননি, তিনি ওখানেই ছিলেন এবং তার পরিবারের অনেকজনই ওখানে ছিল। সো এটা হচ্ছে এক ধরনের, আমরা বলি যে বিশ্বাস, আমাকে যদি মরতে হয় তাহলে আমি মরবো আজকেই, তবে আমি কেন এখান থেকে দৌড়াদৌড়ি পালাপালি করবো, এই বিশ্বাস ওনার ছিল বলে যেটা আমি ইরানিয়ানদের মুখ থেকে শুনেছি। এখন যেটা হলো, আপনাকে এটার সাথে বলে রাখি, এই ধরনের ইভেন্চুয়ালিটি কিন্তু ইরানের প্রত্যেকটি নেতা জানেন, কারণ এটা আজকে নতুন নয়। আমেরিকার সাথে এক ধরনের যে রেষারেষি বা আমেরিকার সাথে যে একটা বৈরিতা, এটা 1979 থেকে চলেছে। আপনার মনে আছে 52 জন আমেরিকানকে জিম্মি করা হয়েছিল রেভলিউশনের পরে পরে, এবং তাদেরকে বহু বছর রাখা হয়েছিল। তাদেরকে রেস্কিউ করতে গিয়ে আমেরিকার একটা ডিজাস্টার হয়েছিল, সেইখান থেকে তারা পরে রেস্কিউ অবশ্য হয়েছিলেন, তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় 4 কি 5 বছর পরে আমেরিকার সাথে সেই থেকে কিন্তু একটা বৈরিতা ইরানে চলছে, এবং মোটামুটি সেই থেকে কিন্তু ইরানের বিরুদ্ধে একটা স্যাংশন দেওয়া ছিল আমেরিকা। সেই স্যাংশন কখনো একটু হালকা হতো, আবার কখনো একটু জোরে সোরে হতো। ইদানিং এটা ক্লিনটনের সময় বা তারও আগে সময় একটা আলোচনা চলছিল, যেটা ইরানের নিউক্লিয়ার ডিফিউশন নিয়ে। ইরানের নিউক্লিয়ার বম আছে কি না আছে এটা কিন্তু খুবই একটা
পরিষ্কার নয়, বলা হয়ে থাকে তারা একেবারে যেখানে যেই পর্যায়ে আছে টেকনোলজি পর্যায়ে, সেটা যে কোনো সময় তারা নিউক্লিয়ার বম বানাতে পারে।